কাছের ভাই বোনেরা, আমরা আজকে এসেছি ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির আরেকটি ক্লাসে, যেখানে আমরা স্পর্শ ব্যঞ্জন পড়েছি বা দেখেছি। তোমরা যারা এখনও পর্যন্ত স্পর্শ ব্যঞ্জনের ক্লাসটি দেখোনি, তারা একবার দেখে নিলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আমরা স্পর্শ ব্যঞ্জনের পর থেকে সমস্ত ব্যঞ্জনগুলিকে কয়েকটি উপবিভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ তাদের উচ্চারণ রীতি বা উচ্চারণ বা ধ্বনির উপর নির্ভর করে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। অর্থাৎ এখানে আমরা প্রতি যে আমরা বর্গ করেছিলাম, ওখানে ক বর্গ, চ বর্গ, প্রত্যেক বর্গে আমরা 5টি করে ব্যঞ্জনকে ধরেছিলাম। এখানে কিন্তু আমরা পরবর্তী ব্যঞ্জনগুলিকে বিভিন্ন স্তরে ভাগ করছি। অর্থাৎ স্পর্শ ব্যঞ্জনের পরেই যে ব্যঞ্জন শুরু হচ্ছে সেই ব্যঞ্জন অন্তজ বয়ে বিন্দু র ল ওষ্ঠ ব। আমরা বয়ে বিন্দু র এই কারণেই বললাম, এই রটার ফুটকির মাঝখানটা কোনো ফাঁক থাকবে না, এটা একটি ফুটকি অর্থাৎ বিন্দু, তাই বিন্দু র, শূন্য নয়। ঠিক একইভাবে ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র। আর এটা ওষ্ঠ ব বললাম কারণ আমাদের আরেকটি ব আছে, যে বকে আমরা দন্ত ওষ্ঠ ব বলি, তাই এটি ওষ্ঠ ব বলছি। এই 4টে ব্যঞ্জনকে আমাদের বলা হয় অন্তস্থ ব্যঞ্জন, অন্তে অবস্থানকারী ব্যঞ্জন। কার অন্তে অবস্থান করে? দুপাশে দুটো বন্ধনীর মতো কাজ করে, এক পাশে স্পর্শ বর্ণ, এক পাশে উষ্ম বর্ণ। উষ্ম বর্ণের পরিচয় আমরা এর পরেই পাবো। শুধু এটুকু আমাদের মনে রাখতে হবে যে স্পর্শ বর্ণ এবং উষ্ম বর্ণের মাঝে বা এদের অন্তে অবস্থান করে। স্পর্শ ব্যঞ্জনের অন্তে অর্থাৎ এক প্রান্তে, আর উষ্ম ব্যঞ্জনের এক প্রান্তে অবস্থানকারী এই বর্ণকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। আমরা সংজ্ঞাটাও লেখার চেষ্টা করেছি, স্পর্শ ব্যঞ্জন ও উষ্ম ব্যঞ্জনের মাঝে অবস্থান করে, তাই অন্তে অবস্থানকারী ব্যঞ্জন হিসাবে অন্তঃস্থ ব্যঞ্জন। এই 4টে ব্যঞ্জনকে আমরা আগে ঠিকভাবে চিনি। প্রথমেই দেখো অন্তজ র ল ব, 4টি পূর্ণ মাত্রার ব্যঞ্জন, কোনোটাই অর্ধমাত্রা নয় বা মাত্রাহীন নয়। এবার আমরা যেটা দেখব অন্তজ, অন্তজ আমরা অনেকেই বলি অন্তেজ, অন্তেজ, এরকম নয়। বাংলায় যে দুটো জ আছে, প্রথম জটা বর্গীয় জ আমরা আগের ক্লাসে দেখেছি, এই জটা অন্তজ অর্থাৎ শেষের জ, অন্তে অবস্থানকারী জ। এই জ সংস্কৃতে য় উচ্চারণ হতো। তোমরা এখনও দেখবে হিন্দিতে যমুনা শব্দটা, যেটা আমরা যমুনা, গঙ্গা যমুনা নদী অর্থে যে যমুনাটা, সেই যমুনা হিন্দিতে এখনও ইয়ামুনা উচ্চারণ হয়। তো এই ইয়া অন্তজয়ের উচ্চারণ হচ্ছে ইয়, অর্থাৎ অনেকটা দুটি স্বরের পাশাপাশি অবস্থান, অনেকটা অর্ধস্বরের কাজ করছে অন্তজ উচ্চারণে। যদিও বাংলা উচ্চারণে অন্তজয়ের ইয় উচ্চারণ নাই, বাংলা উচ্চারণে অন্তজ জ ফলার কাজ করে, তাই বাংলা উচ্চারণে ইয় নয়। আমরা যে ইয় ব্র্যাকেটের বন্ধনীর মধ্যে লিখেছি ওটা অন্তজয়ের রুট, অর্থাৎ সংস্কৃত থেকে যখন অন্তজ আসছে তখন সেটা ইয় উচ্চারণ হচ্ছে, অর্থাৎ অর্ধস্বরের কাজ করছে। র, এই রটা বাংলায় কম্পিত ব্যঞ্জন বলা হয়। কম্পিত ব্যঞ্জন কেন না, র উচ্চারণের সময় আমাদের জিভের সামনের দিকটা কাঁপে, কিন্তু একটা রতে আমরা বুঝতে পারি না। অনেকগুলি অ ছাড়া র যদি বলি, অর্থাৎ শেষের রটাই অ যোগ করবো, এবং অনেকগুলি মানে রয়হস 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 র, এইগুলি যদি পাশাপাশি উচ্চারণ করা সম্ভব হয়, তাহলে আমরা দেখব জিভের অগ্রভাগটা অর্থাৎ সামনের দিকটা কাঁপছে। কিভাবে সম্ভব হয়? গ্রামের দিকে দেখবে ছাগল তাড়ানোর জন্য একটা টোন ব্যবহার করে মানুষ, যেটা অনেকটা আমার ঠিক আসে না, তবু আমি চেষ্টা করছি, এরকম একটা টোন উচ্চারণ করে। অনেকেই এটা পারে, এটা অভ্যাসের দ্বারা হয়। তো যারা এই টোনটা ব্যবহার করে তারা বুঝতে পারে যে অনেকগুলো র বললে এই জিভের সামনের দিকটা কাঁপতে থাকে। তো এই জন্য এটাকে কম্পিত ব্যঞ্জন বলা হয়। পার্শ্বিক ল, লকে পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। কেন পার্শ্বিক ব্যঞ্জন বলা হয় না, ল যখন উচ্চারণ করে, ল শুধু ল উচ্চারণ করলে এত বোঝা যায় না,
একটা শব্দের মধ্যে যদি মাঝে লকে রেখে দেওয়া হয়, অর্থাৎ মলয়, বিলয়, প্রলয়, আলয়, নিলয়, এরকম শব্দে যেখানে মাঝে লটা অবস্থান করছে এবং সেই লটা উচ্চারণ করার সময় আমরা দেখব জিভের দুপাশ দিয়ে গরম হাওয়া বের হয়। কিন্তু আমরা বুঝতে পারি না কেন? কারণ আমাদের জিভও গরম আর আমাদের হাওয়াটাও গরম, যার ফলে আমরা সেন্সটা বুঝতে পারি না যে জিভের দুপাশ দিয়েই হাওয়াটা প্রবল বেগে বেরিয়ে আসছে, ওপর দিয়ে আসছে না। ওপর দিয়ে না আসার একটি বড় কারণ কি? ল বলার সময় আমার জিভটা সঙ্গে সঙ্গে দন্তমূল এবং তালুর মাঝামাঝি জায়গায় অবস্থান করছে, দন্তমূলটাকেই স্পর্শ করছে। যেই দন্তমূল স্পর্শ করছে তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে না, অনেকটা এই যে জিভ দন্তমূলকে যেই স্পর্শ করলো তখন জিভের দুপাশ দিয়ে দুটো গ্যাপ চলে আসছে। জিভ যেই দন্তমূলকে স্পর্শ করছে দুপাশের গ্যাপটা দিয়ে হাওয়া বের হয়ে আসছে, অর্থাৎ ওপর দিকে, জিভের ওপর দিকে হাওয়া বের হয়ে আসতে পারছে না, ওপর দিকটাকে সে চেপে রাখছে। যতক্ষণ ল সাউন্ড হচ্ছে, ল ফোনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ জিভটা এরকম ল যেই শেষ হয়ে যাচ্ছে সাউন্ডটা তখনই জিভটা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ জিভের দুপাশ দিয়ে হাওয়া বেরিয়ে আসছে। এটা বোঝার জন্যে একটা টেকনিক তোমরা ব্যবহার করতে পারো। এই সামনে মানে গ্রীষ্মকালে তোমরা আইসক্রিম খেলে সঙ্গে সঙ্গে জিভটা ঠান্ডা হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে ল বললে দেখবে দুপাশ দিয়ে যেন বেশি গরম হাওয়া আসছে। জিভটা অনেকক্ষণ আইসক্রিমটা খেলে আইসক্রিমটা বের করে নিলে মলয়, প্রলয়, বিলয়, তাহলে ঠান্ডা জিভের পাশ দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। এটা কিছুটা বোঝা যায় যদি একটু সেন্সিটিভলি দেখো। তাহলে লকে আমরা স্পার্শিক বলছি কেন না, ল বলার সময় আমাদের দুপাশ দিয়ে হাওয়া বের হয়ে আসে। ব, এই বটা কিন্তু অনেকটা আমাদের যে ব কথা বলছি এই বটা কিন্তু আমাদের ওষ্ঠ ব নয়। আমরা প্রথমে ওষ্ঠ ব বলেছিলাম, ওষ্ঠ ব নয়, এটা আমাদের দন্ত ওষ্ঠ ব, অর্থাৎ অন্তজ বয়বিন্দুর ল দন্ত ওষ্ঠ ব। দন্ত ওষ্ঠ ব কেন না, এই বটা উচ্চারণের সময় দুটো, আমরা যেটা প ফ ব ভ বলেছিলাম সেটা ওষ্ঠ ব ছিল, কিন্তু এই বটা ওষ্ঠ ব নয়। একটু আগে যেটা আমরা বললাম ভুলবশত ওষ্ঠ ব নয়, এটা হচ্ছে ব, অর্থাৎ দন্ত ওষ্ঠ ব। এর উচ্চারণ বয়ের মতো ঠিক নয়। যেমন হিন্দিতে বাস্তব শব্দটা যদি তোমরা শোনো ভালো করে তাহলে দেখবে বাস্তব যেন একটা ওয়াটা যখন উচ্চারণ হচ্ছে তখন দেখো উপরের দাঁত আর নিচের ঠোঁট দিয়ে আমি এই ওয়াটা উচ্চারণ করছি এবং বয়ের মতো হচ্ছে। দেখো অর্থাৎ ওপরের দাঁত নিচের ঠোঁট, ওপরের দাঁত তাই দন্ত, নিচের ঠোঁট তাই ওষ্ঠ, দন্ত ওষ্ঠ। তাই এই ধ্বনিটিকে আমরা, এই ব্যঞ্জনটিকে আমরা কি বলবো? দন্ত ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে এই যে দ্বিতীয় যে বটা আমরা পাচ্ছি আমাদের বর্ণমালার মধ্যে, যে দ্বিতীয় বকে পাচ্ছি সেই দ্বিতীয় বকে আমরা বলবো দন্ত ওষ্ঠ ব, যার কাজ অনেকটা অর্ধস্বরের মতো ব। এই চারটে ব্যঞ্জনই কিন্তু অন্তস্থ ব্যঞ্জন, অর্থাৎ স্পর্শ ব্যঞ্জনের পরে যে চারটে ব্যঞ্জন আমাদের আসে সেই চারটে ব্যঞ্জন অন্তজ বয়ে বিন্দুর ল দন্ত ওষ্ঠ ব। এই চারটে ব্যঞ্জনকে আমরা অন্তস্থ ব্যঞ্জন বলি এবং এই চারটে ব্যঞ্জনের মধ্যে হিন্দিতে দুটি ব্যঞ্জন পুরো অর্ধস্বরের কাজ করে, যদিও বাংলায় বেশিরভাগ ক্ষেত্রেই দন্তষ্ঠ বয়ের ব্যবহার প্রায় নাই বললেই চলে। বাংলায় সবই ব, অর্থাৎ ওষ্ঠ বয়ের ব্যবহার। আর র কম্পিত ব্যঞ্জন, ল পার্শ্বিক। এরপর আমরা চলে যাব উষ্ম ব্যঞ্জন। দেখো তোমাদের প্রত্যেক ক্ষেত্রেই বলছি যে বোর্ড ওয়ার্কটা তোমরা, আমি পজ করে করে যখন দেখাবো, মানে বোর্ডটা তোমাদেরকে যখন বোর্ড ওয়ার্কটা বড় করে দেখাবো স্ক্রিনে, তোমরা তখন পজ করে ওই বোর্ড ওয়ার্কটা তোমাদের খাতায় একটু লিখে নেবে এবং খাতায় লেখার পরে যদি ক্লাসটা শোনো তাহলে খুব ভালো হয়। মানে এরপরে আমরা যেমন স্পর্শ ব্যঞ্জনটা করেছিলাম ঠিক তেমনি যেমন আমরা অন্তস্থ ব্যঞ্জন করেছিলাম। অন্তস্থ ব্যঞ্জনের ব্যাপারটা আমি একটু দেখাচ্ছি, তোমরা দেখে নাও, এটা পজ করে নাও। এরপরে আমি দেখাচ্ছি তোমাদের উষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জন। এই উষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জনটা যখন আমরা
পড়ব তার আগে তোমরা এটা একটুখানি পজ করে এটা তোমাদের খাতায় একটু লিখে নাও। দেখো, উষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জন বা ধ্বনি বা বর্ণ যাই বলো না কেন, শীষ ধ্বনি, উষ্ম ধ্বনি, সেই ধ্বনি আমরা 4টে লিখেছি। তালব্য স, উচ্চারণ ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো, তালব্য স, মূর্ধা স, দন্ত স। কিন্তু দেখবে অনেক ক্ষেত্রেই আমাদের বলা হয় পেট কাটা মূর্ধন্যের স, যেন একদম পেট কেটে রক্তারক্তি হয়ে গেল, নাড়ি ভুড়ি সব বেরিয়ে গেল। এরকম কথা বলবে না। মানে পেট কাটা মূর্ধন্যের স হয়তো বাচ্চাদের ক্ষেত্রে শুনতে ভালো লাগে, কিন্তু একটা বয়সের পরে এই ধ্বনি চর্চা বা ভাষা চর্চার ক্ষেত্রে এই কমিক্স আর ভালো লাগে না। তখন তোমাকে শুদ্ধটাই বলতে হবে বা বলার চেষ্টা করতে হবে। তালব্য স, নট তালবেশ স। তালবেশ স এরকম কিছু নয়। তালবেশ স বললে যেন একটা তালগাছ ব্যাপারটা ভাবটা চলে আসে, সেরকম নয়। তালব্য স অর্থাৎ যে স তালুতে জীব স্পর্শ করে উচ্চারিত হয়। মূর্ধা স, যে স জীব মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয়। দন্ত স, যে স জীব দাঁতে স্পর্শ করে উচ্চারিত হয়। এই 3টে উষ্ম ধ্বনি, সঙ্গে এই 3টেকে আমরা শীষ ধ্বনি হিসাবে চিহ্নিত করেছি। কিন্তু হ উষ্ম ধ্বনি হওয়া সত্ত্বেও হ শীষ ধ্বনি নয়, কারণ হয়ের মধ্যে ওই শীষ দেওয়ার প্রবণতাটা থাকে না। দেখো, আমি এই 3টে ধ্বনিকে উচ্চারণ করছি শীষ দেওয়ার মতো। তালব্য স, দন্ত স, মূর্ধা স, তালব্য স, মূর্ধা স, দন্ত স। এই যে শীষ দেওয়ার মতো যে আওয়াজটা আসছে, এই জন্য এই 3টে ধ্বনিকে আমরা শীষ ধ্বনি বলতে পারি। আর হ, হ যখন আসছে, হ দুঃখ, দুঃখ, আহ, এই যে আহ, আহা, এটাকে আহ যে বলছি, ওটা একদম গলার দেখো ভিতর থেকে শনটা আসছে বা শ্বাসবায়ুটা আসছে, সেই জন্য এটাকে আমরা উচ্চারণ স্থান কণ্ঠ, দন্তস্বয়ের উচ্চারণ স্থান দাঁত, মূর্ধাশয়ের উচ্চারণ স্থান মূর্ধা, তালব্যস্বয়ের উচ্চারণ স্থান তালু। হয়ের আরেকটি ধর্ম আছে, যে ধর্মটাকে আমরা বলি মহাপ্রাণতা সৃষ্টি করে। অর্থাৎ তোমরা সবাই জানো ক অল্পপ্রাণ, খ মহাপ্রাণ। তাহলে কয়ের সঙ্গে ক্ষয়ের পার্থক্য কি? কয়ের সঙ্গে ক্ষয়ের পার্থক্য একটা হয়ের, অর্থাৎ খ বিযুক্ত হ সমান ক, অর্থাৎ ক, খ থেকে হটা চলে গেলে ক পড়ে থাকে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে হটা মহাপ্রাণতা সৃষ্টি করছে। হটা বাদ চলে গেলে আর খ থাকে না, সে ক হয়ে যায়, অর্থাৎ অল্পপ্রাণ হয়ে যায়। দেখো, ক যুক্ত হ, ক সমান কে, হ সমান এইচ, দুটো যুক্ত হয়ে কে এইচ হয়ে গেল। তাহলে কে এইচ মাইনাস এইচ সমান কে। অতএব আমরা বলতে পারি যে হ বাদ গেলে ধ্বনি থেকে মহাপ্রাণতা বাদ চলে যায়। তাহলে হকে এই জন্য মহাপ্রাণতার একটা বৈশিষ্ট্য হয়ের মধ্যে আছে, এটা হয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর তালব্যস, মূর্ধাস, দন্তস, হ, এই 4টেকেই আমরা বলি উষ্মধ্বনি। কেন উষ্মধ্বনি বলি, এই জায়গাটি এবার আমরা পরিষ্কার করব। কারণ তালব্যস, মূর্ধাস, দন্তস এবং হ যখন উচ্চারিত হয় তখন বেশ প্রলম্বিতভাবে উচ্চারিত হয়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে উচ্চারণ হয়। এবং দীর্ঘ সময় ধরে মুখের ভিতরে দুটি যন্ত্রের, বাকযন্ত্রের দুটি অংশের মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হয়। সেই ঘর্ষণের ফলে তোমরা যে কোনো দেখেছো, হাতটাকে যদি অল্প ঘষো কোনো গরম হবে না, কিন্তু হাতটাকে যদি অনেকক্ষণ ধরে ঘষো, দিয়ে যদি হাত দাও, দেখবে হাতটা গরম হয়ে গেল। অর্থাৎ ঘর্ষণের ফলে যে গরম, সেই উষ্ণতা, এই গরমটা তো আর খুব সাংঘাতিক গরম নয়, এই গরমটা একটা উষ্ণ ভাব আসে। তো আমাদেরও বাকযন্ত্রে যখন দুটো অঙ্গ পাশাপাশি অনেকক্ষণ ধরে প্রলম্বিত হওয়ার জন্য, অর্থাৎ ধ্বনিটি অনেকক্ষণ ধরে উচ্চারিত হওয়ার জন্য একটা ঘর্ষণ সৃষ্টি হয়, তখন সেই ঘর্ষণের ফলে যে শ্বাসবায়ু বের হয়, সে শ্বাসবায়ুটা কিছুটা উষ্ণ। তাই স, স, স এবং হ, তালব্য স, দন্ত স, মূর্ধা স এবং হ, এইগুলো অনেকক্ষণ ধরে প্রলম্বিত হয় বলে
শ্বাসবায়ুটা ঘর্ষিত হয়ে একটু উষ্ণ হয়ে যায়। এই উষ্ণতার পার্থক্য এতটাই কম যে আমরা হাত দিয়ে অনুভব করতে পারি না। আমাদের দুটি ধ্বনির মধ্যেকার অর্থাৎ ময়ের পরে ম বা শয়ের মধ্যে কতটা উষ্ণতার পার্থক্য এটা আমাদের হাত বুঝতে পারে না। শুধু এটা দিয়ে আমাদের অনুভব করতে হয় যে এই ধ্বনিগুলি অনেকক্ষণ ধরে উচ্চারিত হয়, অনেকটা ঘর্ষণ হয় অন্য একটা ধ্বনির থেকে বেশি। সেই জন্য এই ধ্বনিকে প্রলম্বিত ধ্বনিও বলেছেন আমাদের ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তবে এই চারটে ধ্বনিকে আমরা ঊষ্ম ব্যঞ্জন বা শীষ ব্যঞ্জন বলবো। চারটেকে শীষ ব্যঞ্জন নয়, স স শকে শীষ এবং হয়ের মহাপ্রাণতা ধর্ম আছে। এরপরে আমরা চলে যাব ঊষ্ম ধ্বনির পরেই আমরা যে ধ্বনিগুলো আসছে, হয়ের পর এরপর তাড়িত ধ্বনি আসছে, তারপর অযোগবহ ধ্বনি আসছে। এই ধ্বনিগুলো দিয়েই আমরা আমাদের ক খ পর্বটা অর্থাৎ সেই কাকাতুয়ার মাথায় ঝুঁটি খ্যাকশিয়ালি পালায় ছুটি যেটা ছোটোবেলায় পড়েছিলাম, সে পড়ার সঙ্গে আমাদের পড়া তো মিলছে না, বুঝতেই পারছো। এখন আমাদের ধ্বনিতাত্ত্বিক এবং তার উচ্চারণ বৈশিষ্ট্যটা জানতে হবে, কারণ এই জানাটাকে নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে প্রয়োগ করছি। দেখো, আমরা একেবারে আমাদের ব্যঞ্জন বর্ণ পরিচয়ের একেবারে শেষে চলে এসেছি। তার আগে তোমরা একবার বোর্ড ওয়ার্কটা তোমাদের খাতায় লিখে রাখো, তারপরে তোমরা ক্লাসটা শুনবে। দেখো, আমরা এর আগে পড়েছিলাম কত দূর না, ঊষ্ম ব্যঞ্জন, স্পর্শ, অন্তস্থ, ঊষ্ম। এরপরেই আমাদের আসছে তাড়িত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন ডয়ে বিন্দুর আর ঢয়ে বিন্দুর, ড এ বিন্দুর, ঢয়ে বিন্দুর। ডয়ে শূন্য র বলো না, কারণ এখানে আমরা শূন্য দিই না, বিন্দু দিই। তাহলে ডয়ে বিন্দুর, ঢয়ে বিন্দুর, এরা আমাদের মূর্ধায়, আমাদের যে মূর্ধা, আমরা যে ধ্বনিতত্ত্বের যে ক্লাসটা দেখেছি অর্থাৎ বাকযন্ত্রের যে ক্লাস দেখেছি, সেখানে আমরা মূর্ধাটা দেখেছি। মূলত দেখো, ডয়ে বিন্দুর আর ঢয়ে বিন্দুর যখন উচ্চারণ করি তখন আমাদের জিভটা তেড়ে এইভাবে মূর্ধায় আসে, জিভটা তেড়ে এইভাবে মূর্ধায় পড়ে, জিভটা খুব দ্রুততার সঙ্গে মূর্ধায় পড়ে, খুব আস্তে পড়ে না, খুব দ্রুততার সঙ্গে মূর্ধায় পড়ে। র বলতে গেলে জিভটা অত দ্রুততার সাথে বলে না, অর্থাৎ বয়ে বিন্দু র বলতে গেলে জিভটা অত দ্রুততার সাথে মূর্ধায় পড়ে না, এখানে যেন আছাড় খাওয়ার মতো দ্রুততার সাথে পড়ে। কি করে বুঝবো আমরা? না, আমরা যদি দুটো শব্দকে বেছে নিই, একটা রবি ঠাকুরের কবিতা তোমরা পড়েছো, নীল নবঘনে আষাঢ় গগনে তেল ঠাঁই আর নাহিরে, ওই যে আষাঢ় গগনে, আষাঢ়। বা আমরা যদি বলি রাঢ়ি, একটি উপভাষার নাম, যে উপভাষায় আমরা অবস্থান করি পূর্ব বর্ধমান, রাঢ়ি। এই রাঢ়ি যখন বলছি তখন জিভটা যেন তেড়ে এসে মূর্ধায় পড়ছে, রাঢ়ি। ঠিক একইভাবে আমরা যদি ষাঁড় বলি তাহলেও, কিংবা যদি তারা অর্থাৎ তারা, যেটা মানে যে তারার ফলে আমরা ছুট দিই, সেই তারা যদি আমরা বলি তাহলেও কিন্তু ডয়ে বিন্দু র বা ঢয়ে বিন্দু র, এই দুটোর ক্ষেত্রেই আমরা দেখি যে জিভটা অনেকটা মূর্ধায় গিয়ে আছাড় খাচ্ছে। কিন্তু যদিও আমরা এই তিনটে র বলার ক্ষেত্রে আমাদের ফোনেটিক নেচার বা আমাদের যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বয়ে বিন্দু রটাকে দিয়েই তিনটে র কাজ সারিয়ে নিই। অর্থাৎ আমরা যে আষাঢ় বলি, সে আষাঢ় বানান যেন আদ অন্তশয়ে আকার বয়ে বিন্দু র, অর্থাৎ আমরা মূর্ধাশয়ে আকার ঢয়ে বিন্দু র যে আষাঢ়, সেই আষাঢ় উচ্চারণ করি না। সে আষাঢ় উচ্চারণ করলে কি হবে? জীব মূর্ধায় থাকবে, আয়ের পরে জীবের গোটা অবস্থানটা মূর্ধায়, কারণ মূর্ধা স এবং ঢয়ে বিন্দু র দুটোই মূর্ধা পাড়ার মানুষ। আমরা দেখছি এই ডয়ে বিন্দুর এবং ঢয়ে বিন্দুর দুজনেই মূর্ধায় জীব তেড়ে আছাড় খায়, তাই মূর্ধা পাড়ায়। তাই আষাঢ়, এইটা হচ্ছে আষাঢ় উচ্চারণ, আর আমরা বলি আষাঢ়, যার ফলে আমরা রয়ের উচ্চারণ পার্থক্য অতটা করতে পারি না। কিন্তু নিখুঁতভাবে যদি ডয়ে বিন্দু র এবং ঢয়ে বিন্দু রকে উচ্চারণ করি এবং সেই শব্দগুলোকে উচ্চারণ করি, তাহলে দেখব যে জীব আমাদের তেড়ে মূর্ধায় আছাড় খাচ্ছে। এই জন্য এই ব্যঞ্জন দুটিকে আমরা তাড়িত ব্যঞ্জন বলি।
অন্তস্থ, এই অন্তস্থ আমাদের বাংলা ব্যঞ্জনে কখনোই ব্যঞ্জন ধ্বনির কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই এ স্বরধ্বনির আচরণ করে, তাই একে অর্ধস্বর বলা হয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় একে অর্ধস্বরই বলেছেন। অর্ধস্বর ধ্বনিতাত্ত্বিক প্রকাশ সবসময় ই। দেখবে আমরা যখন যাই বলি, সে যায়, আমি যাই হ্রস্বই, কিন্তু সে যায় অন্তস্থ, বা সে গায়, তখন যেন হ্রস্ব ইয়ের কাজ করে দিচ্ছে অন্তস্থ। তাই অন্তস্থ ঠিক ব্যঞ্জন হয়েও ব্যঞ্জনের আচরণ পালন করে না, অন্তত ধ্বনিতাত্ত্বিক বিচারে। আমাদের অন্তস্থয়ের বাকবিধি যখন আমরা ব্যবহার করি, অন্তস্থয়ের ফোনটাকে যখন আমরা উচ্চারণ করি, তখন আমাদের কিন্তু স্বরধ্বনির মতো কাজ করে বলে অন্তস্থকে আমরা অর্ধস্বর বলতে চাই। বাংলায় প্রচলিত যে ধ্বনি সিস্টেম, সেই ধ্বনি সিস্টেমে অন্তস্থ ব্যঞ্জন ধ্বনির কাজ না করে অর্ধস্বরের কাজ করে। এরপরে যে চারটে ব্যঞ্জন আছে, চারটেই অযোগ বহ বর্ণ, অর্থাৎ এই চারটে ব্যঞ্জন কখনোই কোনো স্বর ছাড়া উচ্চারিত হতে পারে না। খণ্ডিত ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো এদের নাম, কিন্তু এগুলো এদের ফোন নয়। যেমন হ্রস্ব ই ওর নাম, কিন্তু ওর ফোন হচ্ছে ই। দীর্ঘ ই নাম, কিন্তু তার ফোন হচ্ছে ই। ঠিক একইভাবে খণ্ডিত ত এর নাম, কিন্তু এর ফোনটাকে জানতে গেলে কোন একটা স্বরের সঙ্গে উচ্চারণ করতে হবে, অথ বা আথ। কাত বানানে আমরা কটাকে বাদ দিয়ে যে আথ পড়ে থাকে, ওই হুট করে থেমে যাওয়া তটি হচ্ছে খণ্ডিত ত। খণ্ডেত্ব বলে সবাই, কিন্তু খণ্ডেত্ব বলবে না, খণ্ডিত ত, অর্থাৎ ত থেকে অকে খণ্ডন করা বা বাদ দেওয়া বা কেটে নেওয়ার পরে যে তয়ের বাকি অংশ, সেটাই খণ্ডিত ত। তাই আমরা লিখেছি ত বিযুক্ত অ সমান তয়ে হস বা খণ্ডিত ত, অর্থাৎ খণ্ডিত তয়ের আচরণ আর তয়ে হলন্ত বা হসন্তর আচরণ এক। এদের দুজনের ফোনেটিক আচরণ বা উচ্চারণগত আচরণ এক। তাহলে ঢং, অং, এই অঙের হুট করে থেমে যাওয়া ইঙয়ে হসের মতো যে একটা উচ্চারণ পাচ্ছি, সেই উচ্চারণটা হচ্ছে অনুস্বারের উচ্চারণ। অনুস্বার, অনুসাং নয়, অনুসাং বলে অনেকে, অনুস্বার। দন্ত শয়ে বয়ে আকার র। বিসর্গ, বিসর্গের উচ্চারণও স্বরধ্বনি ছাড়া উচ্চারণ সম্ভব নয়, তাই আমরা বাহ দিয়ে বুঝিয়ে দিয়েছি আ বিসর্গ। এই বিসর্গ, খণ্ডিত ত, অনুস্বার এরা সবাই স্বরধ্বনির সঙ্গে লগ্ন অবস্থায় থাকে, আলাদাভাবে থাকে না, এটা স্বরধ্বনি ছাড়া বাঁচতেই পারে না। চা, চাঁদের চাঁটাকে আমরা নিয়েছি, চা বলতে গিয়ে আমরা দেখছি আয়ের ওপর চন্দ্রবিন্দুটা পড়ছে। তোমরা যখন চন্দ্রবিন্দু দেবে মাথায় রাখবে, কেউ যেন ব্যঞ্জনের মাথায় চন্দ্রবিন্দু দেবে না। ধরো কয়ে চন্দ্রবিন্দু দিতে হবে, এখানে কোনো স্বরধ্বনি দেখতে পাচ্ছে না, কিন্তু তবুও কয়ের মাথায় চন্দ্রবিন্দু দেবে না, কয়ের একটু পরে চন্দ্রবিন্দুটা দেবে। অর্থাৎ চন্দ্রবিন্দু কখনো ব্যঞ্জনের মাথায় থাকে না, সে সবসময় স্বরের সঙ্গে থাকে। শুধু চন্দ্রবিন্দু নয়, খণ্ডিত ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই চারটেই আমাদের কখন থাকে না, স্বরের সঙ্গে লগ্ন অবস্থায় থাকে। এবং এই চন্দ্রবিন্দু চাঁদ বলে অনেকে, কিন্তু এটা কখনো বলবে না, কারণ চন্দ্র তার মাথায় বিন্দু, তারপর তো আবার কোনো চাঁদ নাই, তাই চন্দ্রবিন্দু চাঁদ বলার দরকার নেই, চন্দ্রবিন্দু এখানেই যেন আমাদের শেষ হয়। আর এইটা সবসময় মনে রাখবে যে এরা স্বরধ্বনির সাথে বাহিত হয় বলে, একা একা বাহিত হতে পারে না বলে এরা অযোগ বহ বর্ণ, অর্থাৎ অযোগে এরা বাহিত হতে পারে না, যোগে বাহিত হয়। কার সঙ্গে? স্বরধ্বনির সাথে যোগে, তাই এরা অযোগ বহ বর্ণ। এই সামগ্রিক আলোচনাটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ যখন করব, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের কারণ, ফল বা কোনো বানান চর্চা নিয়ে পড়াশুনো করব, তখন দেখব যে এই ক্লাসগুলো আমাদের খুব এফেক্টিভ হচ্ছে বা কাজ করছে। আরেকটা কথা তোমরা মাথায় রাখবে যে আমরা বারবারই বলছি যে দন্ত থেকে উচ্চারিত হচ্ছে, মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, সব কিছু থেকে উচ্চারিত হচ্ছে। অ্যাকচুয়াল এই জায়গাগুলো থেকে উচ্চারিত হয় না। এই গোটা বাকযন্ত্র একটা সিস্টেম, এই সিস্টেমের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন পার্ট কাজ করছে। এককভাবে কেউ একটা ফোনকে উচ্চারণ হতে সাহায্য করছে না, কিন্তু আমাদের মুখের ভিতরের যে স্পেস, ওই পেসটার উপর ডিপেন্ড করছে আমাদের অনেক কিছু, শন বা ফোন। তো যখন যেখান থেকে উচ্চারিত হচ্ছে বলে আপাত আমাদের যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের মূল কারণটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গিয়ে বিশেষ সেই জায়গাটায় আটকে যাচ্ছে। স্বরধ্বনি যেমন কোথাও আটকায় না, এ বিষয়ে তোমরা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি ক্লাসটা একবার দেখে নিতে পারো, যে স্বরধ্বনি কোথাও আটকায় না, অর্থাৎ কোথাও বাধা না পেয়ে স্বরধ্বনি বেরিয়ে আসে, কিন্তু ব্যঞ্জনধ্বনি বাধা পায়। ব্যঞ্জনধ্বনি কোথায় বাধা পাচ্ছে
সেই জায়গাটা আইডেন্টিফাই করতে গিয়ে, সেই জায়গাটা চিহ্নিত করতে গিয়ে আমরা বলে ফেলছি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হচ্ছে দন্ত থেকে, তাই দন্ত ব্যঞ্জন, তালু থেকে তাই তালব্য ব্যঞ্জন, মূর্ধা থেকে তাই মূর্ধান্য ব্যঞ্জন, ওষ্ঠ থেকে তাই ওষ্ঠ ব্যঞ্জন। ব্যাপারটা তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গিয়ে সেই ধ্বনিটা বাকযন্ত্রের ওই বিশেষ জায়গায় বাধা পাচ্ছে। ওই বিশেষ জায়গায় বাধা পাওয়ার জন্য আমাদের মনে হচ্ছে ওইখান থেকেই বোধহয় উচ্চারিত হচ্ছে। এই পরিষ্কার ধারণাটা রাখবে যে ব্যঞ্জনধ্বনি কোনো একটি বিশেষ জায়গা থেকে উচ্চারিত হয় না, গোটা বাকযন্ত্র তাকে উচ্চারিত হতে সাহায্য করে। কোনো বিশেষ জায়গায় কোনো বিশেষ ব্যঞ্জনধ্বনি আটকে যায়, বাধা পায়, এটা তার স্বভাব, এটা ব্যঞ্জনের স্বভাব। তখন স্বর তাকে হেল্প করে প্রকাশ পাওয়ার জন্য। তাই প্রতি ব্যঞ্জনের সাথে স্বর লগ্ন অবস্থায় আছে, অর্থাৎ যুক্ত অবস্থায় আছে। তাই আমরা এটা মাথায় রাখব যে আমরা যদিও আপাতভাবে বলছি যে নাসিক্য ধ্বনি, অমুক ধ্বনি, তমুক ধ্বনি, এগুলো সবই কিন্তু প্রতিটা ব্যঞ্জন বাকযন্ত্রের সেই সেই জায়গায় আটকে যাচ্ছে। অর্থাৎ তালব্য ধ্বনি মানে সেই ধ্বনিগুলো বাকযন্ত্রের তালুতে এসে আটকায়, তারপর স্বরধ্বনির সাহায্য নিয়ে সে প্রকাশ পায় বা মুক্ত হয়। যাই হোক, সবাই ভালো থেকো, পড়াশুনোর মধ্যে থেকো, ব্যাকরণ এবং ভাষা চর্চার জায়গাটাকে ধারণায় বোঝার চেষ্টা করো, একদমই মুখস্থ করে নয়। আজকে আমি যেভাবে ডেকোরেশন করলাম, এর থেকেও উন্নততর ডেকোরেশন তোমাদের মাথা থেকে বেরিয়ে আসবে। আমিও যেটা করেছি এটাও কোনো বই থেকে 2 কপি নয়, নিজের মতো করে তোমাদের মতো করে একটু বোঝানোর চেষ্টা করেছি মাত্র। তোমরা এর চেয়েও বেটার কিছু ডায়াগ্রাম, এর চেয়েও বেটার কিছু ফোনেটিক চিত্র তোমরাও তৈরি করতে পারো, এবং সেই তৈরি করার মধ্যেই থাকবে তোমাদের শিক্ষার অরিজিনালিটি বা নিজস্বতা। চেষ্টা করো ভাষাকে এবং ব্যাকরণকে বোঝার, হৃদয় দিয়ে বোঝার, মেধা দিয়ে বোঝার। এটাকে কিছুতেই মুখস্থ করবে না। ভালো থেকো।